বাসায় যে অব্বু, সব কিছুর ঊর্ধ্বে আমি নূরকে ভালোবাসি। আমাকে ঘৃণা করুক বা ভালোবাসুক, আমার সাথেই ওকে থাকতে হবে। এই যুগ ওর আমি থেকে মুক্তি নেই। আমজাদ চৌধুরী মাথা নাড়িয়ে সায় জানালেন। কামিনী চৌধুরী ফিরে এসেছে কানাডা থেকে। আমজাদ চৌধুরী আমতা আমতা করে বলল। তোমার আম্মু যদি... আশমিন ঠান্ডা চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। হিম শীতল গলায় বলল, নিজের বউ সামনে রেখো আব্বু। আমি মানুষটা মোটেও সুবিধার নয়। প্রচণ্ড স্বার্থপর মানুষ আমি। আমার সাথে আঘাত লাগলে কেউ ছাড় পাবে না। আমজাদ চৌধুরী ভয়ের চোখে তাকালো আশমিনের দিকে। ছেলে কতটা সিরিয়াস তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আমজাদ চৌধুরী ঘাড় নেড়ে চলে গেলেন। আশমিন উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দেওয়ালের দিকে। সে কোনো ভুল করেনি। সেদিন থেকে বিবেচনা করতে গেলে নূরও কোনো ভুল করছে না। তাহলে ভুলটা কার? বুকের ভিতর অস্থিরতা শুরু হয়ে গেল আশমিনের। নিজের অস্থিরতা কমাতে তার বউ দরকার। অস্থির পায়ে অফিস থেকে বেরিয়ে গেল আশমিন। না জানি বউ তার বিরুদ্ধে কী ষড়যন্ত্র করে, তাই বলে সে তো আর তাকে একা ছেড়ে দিতে পারে না। 7 মাসের পেট নিয়ে অফিসে বসেছে নূর। এই কয়েক মাসে তার বিশ্বস্ত কয়েকজন খুন হয়েছে। 2টো পোশাক কারখানায় আগুন লেগেছে। রাতের আধারে কেউ ইচ্ছাকৃতভাবে যে সব করেছে তা সে জানে। মেশিন সব পুড়ে গেলেও মাল সব অক্ষত ছিল। প্রতিদিনের মালামাল সবার অগোচরে নূর কারখানা থেকে সরিয়ে ফেলত। কয়েক কোটি টাকার মাল বেঁচে গেলেও মেশিনগুলো আর বাঁচাতে পারেনি। ক্ষতির পরিমাণটা তাই একটু কম হয়েছে। তাই প্রতিটি কারখানায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে নূর। নিজের সব মনিটরিং করছে। আশমিন বাধা দিলেও আমলে নেয়নি। বাড়িতে থাকা এখন তার জন্য আরও বেশি অনিরাপদ। কামিনী চৌধুরী কখন কিভাবে তার ক্ষতি করে ফেলবে তার নিশ্চয়তা নেই। আসবো ম্যাম। নূর ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। অমি ক্লান্ত চোখে দাঁড়িয়ে আছে দরজায়। না, আসবে না। কতবার ম্যাম বলতে নিষেধ করেছি। অমি বোনের অভিমান দেখে মুচকি হাসল। দরজা ঠেলে ভেতরে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল, আপনি সবসময় আমার ম্যাম হয়েই থাকবেন। আমি এতেই কমফর্ট ফিল করি। নূর মুখ ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল। আচ্ছা, সেসব বাদ দাও। কাজ হয়ে গেছে? আশিয়ান এসেছিল, সব স্বীকার করেছে সে। নূর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ বন্ধ করে গা এলিয়ে দিল। শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে। পাগুলো অসম্ভব ফুলে উঠেছে। রাতে ঘুম হয় না ভালো করে। আশমিনও তার সাথে জেগে থাকে। তার মন ভালো করার চেষ্টা করে। নূর কিছু নিয়ে আবদার করে না আশমিনের কাছে। যা দরকার হয় নিজেই করে নেয়। এর জন্য আশমিনের অভিযোগের শেষ নেই। শরীর খারাপ লাগছে ম্যাম? নূর মাথা নেড়ে সায় জানালো। অমি অস্থির হয়ে নূরের কাছে গেল। পাশের কেবিন থেকে লুবানাও ছুটে এসেছে। নূরের কেবিন আর লুবানার কেবিনের মাঝে গ্লাসের দেওয়াল থাকায় লুবানা স্পষ্ট সব দেখতে পায়। নূর অস্বাভাবিকভাবে ঘামছে। লুবানা পানি এগিয়ে দিল নূরের দিকে। এসির পাওয়ার বাড়িয়ে দিলেও নূরের অস্থিরতা কমছে না। অমি চিৎকার করে নূরকে বুকের সাথে চেপে ধরল। অস্থির গলায় লুবানাকে বলল, তাড়াতাড়ি ডাক্তার ডাকো লুবানা। নূর জ্ঞান হারিয়ে ফেলেছে ততক্ষণে। অমি পাগলের মতো ডেকে চলেছে তাকে। নূর, কি হয়েছে বোন? চোখ খোল। কোথাও খারাপ লাগছে আমাকে বল। আল্লাহ, নূর চোখ খুলছে না কেন? ডাক্তার চলে আসবে স্যার, আমি কল করে দিয়েছি। লুবানা ভয়ে ঘেমে গিয়েছে। নূরের অবস্থা থেকে তার আত্মা কাঁপছে। আশমিন জানতে পারলে তাকে আর আস্ত রাখবে না। নূর, আশমিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে নিস্তেজ নূরের দিকে। অমির কান্নারত চেহারা দেখে তার বুক কেঁপে উঠল। দ্রুত পায়ে এসে নিজের বুকে আগলে দিল নূরকে। কি হয়েছে নূরের? ও কথা বলছে না কেন? আশমিনের রক্তিম চোখ দেখে দুজনেই কেঁপে উঠল। আশমিন দেরি না করে নূরকে কোলে তুলে পাশের রুমে নিয়ে শুইয়ে দিল। চোখে মুখে পানি ছিটিয়ে দিয়েও যখন নূরের জ্ঞান ফিরল না, তখন শুরু হলো তার পাগলামি। ভয়ে তার বুক কাঁপছে। আশমিন জাইন চৌধুরীর বুক কাঁপছে। 2 মিনিটের মধ্যেই ডাক্তার চলে এসেছে। আশমিন নূরকে এক মুহূর্তের জন্য ছাড়েনি। নূরের মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরেছিল। ডাক্তার নূরকে চেক আপ করে বলল, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে জ্ঞান হারিয়েছে। ঠিকভাবে খাওয়া দাওয়া করে না হয়তো।
শরীর খুব দুর্বল, রক্ত শূন্যতা থাকতেও পারে। এই সময় এগুলো ভালো লক্ষণ নয়। বেশি বেশি পুষ্টিকর খাবার খাবেন, টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন সব সময়। এমন চলতে থাকলে দুজনের জন্য খুব রিস্ক হয়ে যাবে। ডাক্তার কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিলেন। অমি দ্রুত পায়ে চলে গেল ওষুধ আনতে। আশমিন চুপ করে বসে আছে। রাগে তার মাথা ফেটে যাওয়ার অবস্থা। লুবানার দিকে অগ্নিচোখে তাকাতেই লুবানা কান্না করে দিল। আমি খুব চেষ্টা করেছি স্যার, ম্যাম আমার কোনো কথাই শোনেন না, আপনাকেও কিছু বলতে দেয় না। আমি কি করব বলুন? আশমিন কিছু বলল না। তার এখন কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। ডাক্তার স্যালাইন দেবে নূরকে। ডাক্তারকে নূর মঞ্জিলে আসতে বলে আশমিন নূরকে কোলে নিয়ে বেরিয়ে গেল। লুবানা আর ডাক্তারও তার পিছনে ছুটল। ভাইয়া, আপনি ওষুধ নিয়ে বাসায় চলে আসুন, আমরা ম্যামকে নিয়ে বাসায় যাচ্ছি। অমি আচ্ছা বলে কল কেটে দিল। টেনশন হচ্ছে তার, তাড়াতাড়ি বাসায় পৌঁছতে হবে। শুভ্র পাঞ্জাবি ছেড়ে সাদা টি শার্ট পরে ওয়াশরুম থেকে বেরিয়েছে আশমিন। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীরের থেকে তার মনের ক্লান্তি বেশি। নূর গুটিসুটি মেরে শুয়ে আছে। আধ ঘন্টা আগে স্যালাইন শেষ হয়েছে। এতক্ষণ সে নূরের হাত ধরেই বসেছিল। নূরের দিকে তাকালে তার নিজেকে অপরাধী মনে হয়। মাথা ভালো করে মুছে টাওয়াল ব্যালকনিতে দিয়ে এলো আশমিন। নূরের দিকে নির্বিশেষে তাকিয়ে রইল কিছুক্ষণ। যতই দেখুক না কেন চোখের তৃষ্ণা মেটে না। নূরের ফোলা পেটের দিকে তাকিয়ে হালকা ঢোক গেল আশমিন। তাকে পুড়িয়ে ছাই করার অস্ত্র এই ছোট্ট পেটে লুকিয়ে আছে। এখনই সে নিজের করুণ পরিস্থিতি অনুভব করতে পারছে। মনে মনে চিৎকার করে উঠল আশমিন। তার এত পরিশ্রমের ফল নিয়ে নূর বাহাদুরি করবে ভাবতেই মুখটা শুকিয়ে গেল। এক পুকুর কষ্ট নিয়ে নিজেকেই গালাগালি করতে লাগলো। কি দরকার ছিল এত মেহনত করার? হলো তো এবার, বউ তোমার মেহনত দিয়েই তোমার থোতা মুখ ভোতা করে দেবে। খুশি? আহ, কি দিন আসলো! এই দিন দেখার জন্য কি অধীর আগ্রহে অপেক্ষা করছে? আশমিন ধীর পায়ে এগিয়ে গেল নূরের দিকে। হালকা ঝুঁকে পেটে কয়েকটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, মায়ের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। তোমার বাবা খুব ভালো মানুষ, ফুলের মতো পবিত্র। বাবার পক্ষে থাকবে সব সময়। চাইলে চকলেট আইসক্রিম পাবে। এটা আমাদের গোপন ডিল, কাউকে বলবে না। ইটস ভেরি কনফিডেন্সিয়াল। আরেকটা চুমু খেয়ে বিজয়ী হাসি হাসলো আশমিন। ডিল করা শেষ। বউরা ঝামেলা না পাকালেই হয়। এবার ঝামেলা মিটে গেলে সে তওবা করে ফেলবে। এই জীবনে ডায়েরি নামক কোনো বস্তু সে হাতে নেবে না। এত বছরের গভীর সম্পর্ক থাকার পরেও বউয়ের কাছে ধরা খাইছে দিল মির্জাফর। নূরের পাশে শুয়ে পড়ল আশমিন। শরীর মন দুটোই খুব ক্লান্ত। নূরকে বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করলো। কিছুক্ষণ বিশ্রাম নেওয়া জরুরি হয়ে গেছে। রাত 10টায় পিটপিট করে চোখ খুলল নূর। মাথাটা ভার হয়ে আছে। কারো শক্ত বাহু বন্ধনে আবদ্ধ হয়ে আছে। কয়েকবার চোখের পাতা ঝাপটে ভালো করে তাকানোর চেষ্টা করলো নূর। হালকা ডিম লাইটের আলোতে আশমিনের মুখ দেখে ভ্রু কুঁচকে ফেলল। চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। নূরের নড়াচড়ায় আশমিনের ঘুম ভেঙে গেল। নূরকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো গলায় বলল, মুচড়ামুচড়ি করছো কেন? আমি কি তোমাকে চিমটি দিয়েছি? আমি এখানে এলাম কিভাবে? তোমার একমাত্র বরের কোলে চেপে। তোমার বরটা যে কি রোমান্টিক না, আহা, ভাবতেই তো হিংসা হয়। নূর আশমিনের থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। আশমিন দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসল। ইন্টারকম থেকে কল করে তাদের খাবার উপরে পাঠিয়ে দিতে বলল। 1 কাপ কফি হলে ভালো হতো। মাথাটা তার ভার ভার লাগছে। বেড থেকে নেমে নিজের স্টাডি টেবিলের কাছে থাকা কফি মেকার থেকে কফি নিয়ে সোফায় বসতে ওয়াশরুম থেকে নূর বেরিয়ে এলো। টাওয়ালে মুখ মুছতে মুছতে আশমিনের দিকে আর চোখে তাকালো। আশমিন তার দিকে তাকিয়ে আছে। নূর টাওয়াল নিয়ে বারান্দায় চলে গেল। আশমিন তীক্ষ্ণ দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। আকাশে মেঘের ছড়াছড়ি। কালো মেঘের ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলক মাঝে মাঝে পরিবেশকে আলোকিত করে তুলেছে। আশমিনের বারান্দাটা নূরের বারান্দার মতো। বারান্দার পাশে সুইমিং পুল। ছোটবেলায় বাবার সাথে এখানে কত সাঁতার কেটেছে নূর। রাফসান শিকদার নিজে তাকে সাঁতার শিখিয়েছে। বাবার কথা মনে হতেই চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল।
ভিতরে এসো নূর, খেতে হবে তোমার, মেডিসিন আছে। রুম থেকে আশমিন ডাকছে। নূর নিজেকে সামলে ভিতরে গেল। আশমিন টেবিলে খাবার সাজিয়ে ফেলেছে। নূর মুচকি হেসে চেয়ার টেনে বসে পড়ল। ব্যঙ্গাত্মক গলায় বলল, এত আদর করে খাবার খাওয়াচ্ছেন যে বড়, পিস টিস মিশিয়ে দেননি তো আবার? আশমিনের হাত থেমে গেল। শান্ত চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল নূরের দিকে। নূর খাওয়া শুরু করে দিয়েছে ততক্ষণে। আশমিনের বুক ভার হয়ে এলো। এত অবিশ্বাস হওয়ারই কথা। বিশ্বাস করার মতো কিছু করেনি সে। আমার বাবাকে কেন মারলেন মন্ত্রী সাহেব? আশমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের মতো খেয়ে যাচ্ছে। আশমিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দরকার ছিল, সে আমার বাবার খুনি, আমি সহ্য করতে পারিনি নূর। তাকে মারতেই আমি বাংলাদেশে এসেছিলাম। রাজনীতিতে জড়িয়ে যাওয়া আমার পূর্ব পরিকল্পনা ছিল। ঠিক ভুল বিচার করার অবস্থায় ছিলাম না নূর, বিশ্বাস করো আমাকে। আশমিনের কাতর গলা শুনে হাসল নূর। ঘাড় ছেড়ে কয়েক বিশ্বাস শব্দটাকে আওড়ালো। আপনি কি বিশ্বাসের যোগ্য মন্ত্রী সাহেব? আপনার পুরো পরিবার বিষাক্ত সাপের মতো। যত্ন করে বুকে আগলে রাখলেও বুকে কামড়ে দিতে একবারও ভাবে না। তা আমাকে কবে মারবেন? আমি তো এই পরিবারের শেষ সদস্য। একজনের মৃত্যুর বদলা কতবার নিলেন মন্ত্রী সাহেব? আমার মাকে মারলেন, আমাকে অত্যাচার করলেন, ভালোবাসার অভিনন্দন করলেন, আমার বাবাকে মারলেন। আচ্ছা, আমি যদি প্রতিশোধ নিতে চাই তখন কি হবে মন্ত্রী সাহেব? আশমিন অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের খাওয়া শেষ করে উঠে গেল। আশমিন থম মেরে বসে আছে। সে তো এটাও বলতে পারবে না যে রাগের বশে সে রাফসান শিকদারকে খুন করেছে। সে যা করেছে সব ঠান্ডা মাথায় করেছে। তবে নূরকে সে ভালোবেসেই বিয়ে করেছে। সেখানে বিন্দুমাত্র অভিনয় ছিল না। আশমিন জানতো না কামিনী চৌধুরী নূরের মাকে খুন করেছে। নূরের ওপর হওয়া অত্যাচার সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। এসব কিছু সে নূর চলে যাওয়ার পরে জেনেছে, কিন্তু তখন আর তার হাতে কিছুই করার ছিল না। নূর নিজের ল্যাপটপ নিয়ে বসেছে। আশমিন আগের মতোই খাবার সামনে বসে আছে। একবারও খাবার মুখে দেয়নি সে। আশমিন ধীর পায়ে উঠে স্টাডি টেবিলের প্রয়াত থেকে নিজের গান বের করলো। এলোমেলো পায়ে এসে নূরের দিকে গান এগিয়ে ফিরে ধীর গলায় বলল, তুমিও তোমার বাবার খুনিকে মেরে ফেলো নূর, নিজের প্রতিশোধ নিয়ে নাও। নূর শব্দ করে হেসে ফেলল। আশমিনের হাত থেকে গান নিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। মারবো কেন মন্ত্রী সাহেব? আমি তো আপনাকে বাঁচিয়ে রাখবো। বলেছিলাম না, আমাকে ধোকা দিলে আমি আপনাকে পৃথিবীতেই জাহান্নাম ঘুরিয়ে আনবো। আমি তো আপনাকে ভালোবাসি, বলুন। ভালোবাসার মানুষকে মেরে ফেলা যায় বুঝি? আশমিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, এ যাত্রায় বেঁচে গেছে। তবে বাঘনি যে মনে মনে কোনো ভয়ঙ্কর ছক করছে তাতে কোনো সন্দেহ নেই। দোষ না করেও সব দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে। আর মাত্র কয়েকটা মাস। একবার নূরের মায়ের সঠিক ঠিকানা জানতে পারলে কামিনী চৌধুরীকে কবরে বসে বরের সাথে লুডো খেলার ব্যবস্থা করে দিবে। জ্বালিয়ে খেল সে। আশমিন নিজের জান হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তার সন্তান পৃথিবীতে আসার আগে সব ঠিক করতে হবে। নূরকে এসবে জড়ানো যাবে না কোনোভাবেই। কামিনী চৌধুরীকে বোঝাতে হবে সব কিছু তার প্ল্যান মতোই হচ্ছে। দরজার সামনে আশমিনকে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আমজাদ চৌধুরী কপাল কুঁচকে ফেলল। রুমে থেকে বের করে দিয়েছে। আমি তোমার একটা বউকে খুন করতে চাইছি, তাই আগে ভাগেই আরেকটা ব্যবস্থা করে দিয়েছি। বউয়ের মতো আমার হাড় না জ্বালিয়ে বলে দাও মামুনিকে তোমার বউ কোথায় আটকে রেখেছে। আমজাদ চৌধুরী আকাশ থেকে পড়ল। অবাক গলায় বলল, নূরের মা বেঁচে আছে। একদম ঢং করবে না, সব জানো তুমি। ব্ল্যাকমেল করে আমাকে নূর থেকে দূরে সরিয়ে দিয়েছো। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে বইয়ের কাছে অপরাধীর মতো দাঁড়াতে হচ্ছে। মেন্টাল স্ট্রেস নিতে যদি আমার বয়স কিছু হয় তাহলে তোমার বউকে আমি ভয়ঙ্কর মৃত্যু দিব। সে মা কেন, মানুষ হওয়ার যোগ্য নয়, মেন্টালি সিক সে। মামাকে সে নিজের হাতে মেরেছে আব্বু, তারপরেও কেন এত ষড়যন্ত্র? আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে কেন দিচ্ছে না? তার পার্টনারকে সহ তাকে জ্যান্ত যদি না জ্বালিয়েছে আমার নাম আসমিন জাইন চৌধুরী না। আমজাদ চৌধুরীর মনটা কামিনী চৌধুরীর প্রতি বিষাক্ত অনুভূতিতে ভরে গেল। কামিনী কি পারত না সব ভুলে তাকে নিয়ে সুখের একটা সংসার সাজাতে?
রাফসান শিকদারকে পুলিশের হাতে হস্তান্তর করে দিলে আজ এই দিন দেখতে হতো না। সব কিছু বিষিয়ে দিয়েছে সে। গার্ড ছাড়া গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আশমিন। সেবার কানাডা গিয়ে তন্ন তন্ন করে খুঁজেছে নূরের মা নাফিজা শিকদারকে। ফলাফল শূন্য। কামিনী চৌধুরীর ওপর বাজ পাখির মতো নজর রেখেছে সে। আশিয়ান দুবাই গিয়ে বসে আছে। এই বজ্জাতকে হাতে পেলে আস্ত রাখবে না সে। সানভি বিরস মুখে বসে আছে আশমিনের পাশে। আশমিনকে বের হতে দেখে সেও পিছু নিয়েছে। শোনো শান, বিয়ে করলেই হুট করে বাবা হওয়ার চিন্তা মাথায় আনবে না। এটা একটা ভুল সিদ্ধান্ত। সবসময় পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি হয় না, কখনো কখনো বাসও হয়ে যায়। ইউ গুড অ্যাজ এ প্রোটেকশন। আমি বিয়ের আগেই তোমাকে দিয়ে দেবো। আচ্ছা বাদ দাও, তোমার বিয়েই করার দরকার নেই, বুঝেছ? সানভি দুঃখী দুঃখী চেহারা করে মাথা নাড়িয়ে সায় জানালো। এমনি চলতে থাকলে তার বিয়ে করার স্বাদ এমনিতেই মিটে যাবে। মিনিস্টার আশমিন জাইন চৌধুরীর স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে। আজ সকালে অফিসে আসার সময় তার গাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মিনিস্টার আশমিন জাইন চৌধুরীর স্ত্রী স্বনামধন্য সিঙ্গার তেহজিব নূরকে জোর করে কিছু লোক গাড়ি থেকে বের করে তাদের গাড়িতে তুলে নিয়ে গেছে। তেহজিব নূরের সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লুবানা জান্নাতও ছিল। বাধা দেওয়ায় তাকে আঘাত করে আততায়ীরা। সানভি অস্থির হয়ে পায়চারি করে সব জায়গায় কল করে যাচ্ছে। ভয়ে তার আত্মা লাফিয়ে বাইরে আসার অবস্থা। কয়েকদিন যাবৎ আশমিনের কাছে হুমকির কল আসছিল। নারী পাচারকারীরা হুমকি দিচ্ছিল আশমিনকে। আশমিন খুব শান্ত গলায় তাদের বলেছিল, বাচ্চাদের এত দুষ্টামি করতে হয় না। আঙ্কেল রাগলে কিন্তু কান মোলা দিবে। ভালো বাচ্চারা সব করে। কালকে গিয়ে শিশু ক্লাসে ভর্তি হয়ে যাবে। বাচ্চা কাচ্চা হুমকি দিচ্ছে, দেশটা রসাতলে গেল। আশমিন ফোন কেটে আবার নিজের কাজে মন দিয়েছে। সানভি এখন বুঝতে পারছে তার স্যার মস্ত বড় ভুল করেছে। সানভি অস্থির হয়ে আশমিনের দিকে তাকালো। সে এখন ফোনে অ্যাঞ্জেলা গেম খেলতে ব্যস্ত। 2 দিন আগে আল্ট্রাসোনোগ্রাফি করে জেনেছে তার 2টা রাজকুমারী হবে। উত্তেজনায় ডাক্তারকে জড়িয়ে ধরেছিল সে। হুঁশ ফিরতে তাকে ছেড়ে দিতে মিনমিন করে নূরের দিকে তাকাতে দেখে নূর তার দিকেই কটমট করে তাকিয়ে আছে। কারণ ডাক্তার ছিল একজন ইয়াং মেয়ে। আশমিন নূরের ভয়ঙ্কর দৃষ্টি দেখে কাঁচুমাচু করে বলল, স্লিপ অফ চড়াচড়ি বউ, আমি তো তোমাকে ছড়িয়ে ধরতে চেয়েছিলাম। মাঝখানে এ চলে এসেছে আমার ছোট বোনের মতো। আজ থেকে এ তোমার ননদ। ননদের সাথে ভাব করো, আমি বাইরে আছি। কথাগুলো বলেই হুড়মুড় করে বেরিয়ে গিয়েছিল আশমিন। সেদিন থেকে সে অ্যাঞ্জেলা খেলা শুরু করেছে। তাদের খাওয়া, গোসল, সাজসজ্জ সব শিখে ফেলছে। আশমিন 100% শিওর নূর তাকে দিয়ে বাচ্চাদের ডাইপার চেঞ্জ করাবে। সানভি করুণ গলায় বলল, স্যার, পুলিশের আশায় বসে না থেকে আমরা নিজেরাই খুঁজলে ভালো হবে। এভাবে বসে থাকলে ওরা যদি মেমোর কোনো ক্ষতি করে ফেলে। সানভি ভয়তো গলা শুনে মুখ কুঁচকে ফেলল আশমিন। মনে হলো কেউ তাকে 1 গ্লাস নিম পাতার রস খাইয়ে দিয়েছে। তুমি একপাক্ষিক কথা বলছো শান। তোমার ম্যামের জন্য চিন্তা না করে ওই অসহায় ফলাফলা সন্ত্রাসীগুলোর কথা চিন্তা করো। তার জন্য আজকে তাদের প্রাণ যাবে। এমন চলতে থাকলে আগামী নির্বাচনে আমি ভোট পাবো? বইয়ের জন্য কতগুলো ভোট হারালাম। সন্ত্রাসীদেরও একটা করে এনআইডি কার্ড আছে। তারা দেশের জনগণ। এমন করলে জনগণ আমাদের পাশে থাকবে। সানভি চোয়াল ঝুলিয়ে নাবোধক মাথা নাড়ল। আশমিন নিজের চেয়ার ছেড়ে উঠে পাঞ্জাবির পকেটে ফোন রাখতে রাখতে বলল, চলো বউ খুঁজতে যাই। না জানি বেচারা সন্ত্রাসীরা কোন হালে আছে। সানভি আহত চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। এই চাকরি একদিন তার প্রাণ নেবে। এত অত্যাচার চোখে দেখা যায় না। আশমিনকে বের হতে দেখে রিসেপশন থেকে ছুটে এলো লুবানা। মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। আশমিনকে অনুরোধ করে বলল, আমাকেও সাথে নিয়ে চলুন স্যার। এভাবে বসে থেকে চিন্তা করতে করতে আমি বোধহয় পঙ্গু হয়ে যাব। সানভির কপাল কুঁচকে গেল। সে বিরক্তি গলায় বলল, চিন্তা করতে করতে কেউ পুঙ্গু হয় না শাবানা। ঝামেলা না করে চুপচাপ এখানে বসে থাকো। আমরা দরকারি কাজে যাচ্ছি, পিকনিকে যাচ্ছি না যে তোমাকে নিয়ে নাগরদোলা চড়ব। লুবানা তেতে গেল। তাকে আবারও সাবানা বলছে এই লোক। তার কি সাবানার মতো সেলাই মেশিন আছে, নাকি সে সারাদিন কান্নাকাটি করে? আজব। আশমিন এই ফাঁকে আরেক রাউন্ড এঞ্জেলা খেলায় মন দিল। হাতে আরও কিছু সময় আছে। এই ফাঁকে তার গোসল করানোটা শিখে ফেলা যাবে। জরুরি কাজে আপনাকে কি দরকার
তার সরকারি হাসপাতালের মর্গে শুয়ে থাকা অর্ধেক পচা লাশ। মুখ বন্ধ রাখুন, নইলে আপনার কঙ্কাল মেডিকেলে দান করে দেব, তখন বুঝে থাকবেন আজীবন। ওদের তর্কের মাঝে মেসেজ পেয়ে বেরিয়ে গেছে আশমিন। তার লোকের নূরকে ট্রেস করে ফেলেছে। পুরো জায়গা ঘেরাও করে আশমিনের জন্য অপেক্ষা করছে। সানভিও ছুটছে আশমিনের পিছনে। হুড়মুড় করে গাড়িতে উঠতে লুবানাও তার সাথে এসে উঠল। সানভি কিছু বলবে তার আগেই তাকে থামিয়ে দিয়ে বলল, একদম জ্ঞান দিতে আসবেন না। ম্যাম কী হালে আছে কে জানে, আমি গেলে তাকে সামলে নিতে পারবো। চুপচাপ গাড়ি চালান। আশমিন কড়া চোখে তাকাতেই সানভি গাড়ি স্টার্ট দিল। তাদের গন্তব্য এখান থেকে 2 ঘন্টার পথ। অমি ওখানেই আছে। এতক্ষণ নির্লিপ্ত থাকা আশমিনের কপালে ঘাম দেখে অবাক হলো লুবানা। তবে আশমিনের চেহারা শান্ত, চোখেও কোনো অস্থিরতার ছাপ নেই। হাত শক্ত মুষ্টিবদ্ধ করে বসে আছে। সমান সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাচ্ছে। এত এত ঝামেলা আর ভালো লাগে না। মাঝে মাঝে হিমালয়ের গুহায় গিয়ে বসে থাকতে ইচ্ছে হয়। নিহাতি তার টনসিল ফুলে যায় বলে যেতে পারছে না। আজকে ঝামেলা শেষ হলে সে কুকুর খুঁজতে বের হবে। কোন পাগলা কুকুরের কামড়কে এই চাকরিতে এসেছিল তাকে খুঁজে বের করা দরকার। তার কাছে জবাব চাইতে হবে সে তার কি ক্ষতি করেছিল। এর একটা হেস্তনেস্ত হওয়া দরকার। সানবির ভাবনায় ছেদ পড়ল আশমিনের ডাকে। এখানে গাড়ি থামাও শান। গাড়ি থামতে আশমিন থেমে গেল। পাঞ্জাবি খুলে একটা সাদা শার্ট পরে তার জন্য রাখা বাইক নিয়ে মুহূর্তের মধ্যেই হাওয়া হয়ে গেল। সানবি আর লুবানা হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। এত এত ঝগড়া বৃথা করে আশমিন তাদের না নিয়ে চলে গেছে। সানবির চোখ ফেটে কান্না এলো। আশমিন তাকে ছাড়া চলে গেছে ভাবতেই বউ মরে যাওয়ার ফিলিং হলো। দেখলি শ্যামনা, স্যার আমাকে না নিয়ে চলে গেল, এখন আমি কি করব? আসেন, গলাগলি করে কাঁদে। সানভি নিজেকে সামলে নিল। এই মেয়ের সামনে কেঁদে ভাসালে তার আর ইজ্জত থাকবে না। এই মেয়ে তার ইজ্জত লুটে নেবে। 8 ঘন্টার মধ্যে আশমিন তার গন্তব্যে পৌঁছে গেল। একটা ভাঙাচোরো পুরনো বাড়ি। কপাল কুঁচকে তাকিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা। আশমিনকে দেখে অমি দৌড়ে এলো তার কাছে। আশমিন বিরক্ত গলায় বলল, ভিতরে কয়জন আছে? 20 জন আছে স্যার। আমার বইয়ের কি অবস্থা? চেয়ারে বেঁধে রেখেছে। তাই ভিতরে গিয়ে সব কটাকে বেঁধে ফেলো তো। আমি আমার প্রেম পাচ্ছে, বইয়ের সাথে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করব, কেউ যাতে ডিস্টার্ব না করে। অমি বিরস মুখে তাকিয়ে রইল আশমিনের দিকে। মনে মনে তার ছেঁড়া বলতেও ভুলল না। অমিরা ভেতরে ঢোকার কয়েক মুহূর্ত পরে গোলাগুলি শুরু হলো। আশমিন শান্ত চোখে একবার তাকিয়ে নিজের গান বের করে এগিয়ে গেল। তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না। সন্ত্রাসীরা আক্রমণ করেছে তাদের উপর। আটঘাট বেঁধেই নেমেছে তারা। আশমিনের কয়েকজন লোক খুব বাজেভাবে আহত হয়েছে। বাহাদুরের বাঁ হাতে গুলি লেগেছে, তবুও সে থেমে নেই। অমি সব জায়গায় নূরকে খুঁজে যাচ্ছে। নূরকে না দেখে তার কলিজা শুকিয়ে গিয়েছে। বোনের চিন্তায় মাথা খারাপ হওয়ার অবস্থা। আশমিন কয়েক পলক গোলাগুলি দেখে অলস হাই তুলল। হাই তুলতে তুলতেই কয়েকজনের মাথায় ছুট করে দিয়েছে সে। বন্দুক পকেটে রেখে আয়েশ করে বসলো সে। তার লোকেরা পরিস্থিতি নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। অমি এসে ভয়ত গলায় বলল, ম্যামকে কোথাও পাওয়া যাচ্ছে না স্যার। আশমিন চোখ তুলে তাকালো অমির দিকে। রক্তিম চোখে চারিদিকে চোখ বুলিয়ে চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিল চেয়ারের উপর। চোখ বন্ধ করেই হুঙ্কার দিয়ে বলল, আমার বউ কোথায়? আশমিনের হুঙ্কারে সন্ত্রাসীদের সাথে সাথে অমি আর তার লোকেরাও কেঁপে উঠল। আশমিনের রক্তিম মুখের দিকে তাকিয়ে সবার প্রাণ যায় যায় অবস্থা। একজন কাঁপা কাঁপা হাতে আঙুল দিয়ে ইশারা করে একটা বস্তা দেখিয়ে দিল। অমি 1 মিনিট হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ে গিয়ে বস্তা থেকে নূরকে বের করলো। তার হৃদস্পন্দন থেমে গেছে। নূরের কপাল থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। অমির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। নূরকে বুকের সাথে আগলে ধরে বোবার মতো তাকিয়ে রইল আশমিনের দিকে। আশমিন সেদিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। হিংস্র বাঘের মতো সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওকে কে আঘাত করেছে নাম বল, নাহলে সব কয়টাকে আজ কি মা বানিয়ে ফেলবো, হাওয়ারও খুঁজে পাবে না কেউ। সবাই ভয়ে কাঁপতে লাগলো। আশমিনের হিংস্র রূপ দেখে বাহাদুর নিজেও কাঁপছে। সবাই তাদের লিডারকে দেখিয়ে দিল। আশমির সাথে সাথে নির্মমভাবে মারতে লাগলো তাকে। একটা একটা করে সবগুলো হাড় ভেঙে আবার গিয়ে নিজের জায়গায় বসে পড়ল। লোকটা নড়াচড়া করছে না।
আশমিন বজ্রকণ্ঠে বলল, এখনই মারবি না, আমার মারা শেষ হয়নি। আমি টেকিং রেস্ট, মরে গেলে হাড় করে একটাও আস্ত রাখবো না। বাকি সন্ত্রাসীদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওরে জাগা, নইলে তোদের অবস্থা এর চেয়েও খারাপ করে দিব আমি। আমার বউরে বস্তায় ভরা, ভাবলাম বউরে এসে বাধা দেখবো, সেই সুযোগে টপটপ করে একটা চুমু খেয়ে ফেলবো, অথচ তোরা আমার বউয়ের কপাল ফাটিয়ে বস্তায় ভরে রাখিস। বাহাদুর, ডাক্তার কই? আমার বইয়ের তাড়াতাড়ি চেক আপ করতে বল। বইয়ের যদি কিছু হয় তোদের সবাইকে খবরে পাঠিয়ে দিব।